আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। প্রথম ধাপেই 400টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিক হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান। মারা গেছেন কিম। ইরান শক্তিশালী হচ্ছে ও আমেরিকা দুর্বল হয়ে পড়ছে বলেছে মার্কিন সিনেটর। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও যুক্তরাষ্ট্র। চীনের মুখোশ উন্মোচন করতে চায় আমেরিকা। ভ্যাকসিন তৈরিতে সফলতার কাছাকাছি যুক্তরাষ্ট্র, বলছে ডোনাল্ড ট্রাম্প। ভারতকে গোনাতেই ধরতাম না, বলেছেন ইমরান খান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালাতো, তাহলে প্রথম ধাপে এই অঞ্চলে 400টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিকভাবে হামলা চালাতো ইরান। তিনি বৃহস্পতিবার রাতে ইরানের 2 নম্বর টেলিভিশন চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। ইরানের টেলিভিশন চ্যানেলগুলোতে তার ওই সাক্ষাৎকার শুক্রবার আবারও পুনঃপ্রচার হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, গত জানুয়ারি মাসে আমরা ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভেবেছিলাম মার্কিনিরা পাল্টা হামলা চালাবে এবং সেজন্য আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল। নতুন কোনো মার্কিন হামলার জবাবে আমরা প্রথম ধাপে এই অঞ্চলে মার্কিনীদের মোট 400টি অবস্থানে তাৎক্ষণিক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ইরানে পাল্টা হামলা চালানোর সাহস দেখায়নি। ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের পাশে হত্যা করার পর ইরান পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে প্রবল হামলা চালাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে ট্রাম্প ইরানকে আগাম হুমকি দিয়ে বলেছিল, ইরান প্রতিশোধমূলক হামলা চালালে দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাসহ 52টি অবস্থানে আক্রমণ করবে আমেরিকা। ইরান এখন একটি পরাশক্তিতে পরিণত হয়েছে এবং আমেরিকা বা তার চেয়েও বড় কোনো শক্তি ইরানের কোনো ক্ষতি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি বলেন, ইরানের অ্যারোস্পেস প্রযুক্তি এত দ্রুত গতিতে উন্নতি লাভ করেছে যে বিশ্বের কোনো দেশ আর ইরানকে হুমকি দেওয়ারও সাহস দেখাবে না। জেনারেল হাজিজাদের নেতৃত্বাধীন ডিভিশন সফলভাবে পৃথিবীর কক্ষপথে একটি সামরিক কৃত্রিম উপগ্রহ স্থাপনের পর তিনি এই সাক্ষাৎকার দেন। গত বুধবার ইরান নিজস্ব প্রযুক্তির রকেট দিয়ে নূর 1 নামের উপগ্রহটি মহাকাশে পাঠায় এবং এটি ভূপৃষ্ঠের 425 কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়। এই উপগ্রহ প্রতি 90 মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করছে। হাজিজাদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকিগুলোকে, মার্কিন ব্যর্থতাগুলোকে ধামাচাপা দেওয়ার ও দেশটির ঘরোয়া সংকটের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর প্রচেষ্টা বলে মনে করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এখনও যে কোনো স্থান থেকে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম বলে তিনি জানান। ইরানের নিজস্ব নতুন এই কৃত্রিম উপগ্রহ সফলভাবে কক্ষপথে যুক্ত হওয়ায় মার্কিন সরকার সহ পাশ্চাত্য স্তম্ভিত হয়ে গেছে বলে হাজিজাদে মন্তব্য করেন। নতুন এই কৃত্রিম উপগ্রহ স্থাপনের ফলে মহাকাশ সংক্রান্ত বিষয়ে ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তির বিকাশের পথে আর কোনো বাধা থাকল না বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে মহাকাশে ইরানের নূর উপগ্রহ স্থাপনের কথা উল্লেখ করে মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি সহ মার্কিন কর্মকর্তাদেরই কেউ স্বীকার করেছেন যে ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর থেকে ইরান এই অঞ্চলে আরও শক্তিশালী হয়েছে এবং মার্কিন অবস্থান আগের চেয়েও দুর্বল হয়েছে। হংকংয়ের স্যাটেলাইট টেলিভিশন জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মারা গেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ধরনের মন্তব্য করেনি। আবার উত্তর কোরিয়া কিমের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। চীন থেকে কিমের শারীরিক অবস্থা জানার জন্য আবার চিকিৎসক দলও পাঠানো হয়েছে বলে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। সর্বশেষ 11 এপ্রিল জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর, আর সেই দাবি করে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে। সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয় কিম গুরুতর অসুস্থ, তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে দুর্বল করার জন্য দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি এবং ওয়াশিংটনের অন্যায় দাবি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করে আসছেন। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সাফল্যই তাদের অর্জিত হয়নি। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি স্বীকার করেছেন, পশ্চিম এশিয়ায় প্রায় সব ক্ষেত্রেই ইরান আজ অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং অন্যদিকে গত 4 বছরের তুলনায় আমেরিকা আরও দুর্বল হয়ে পড়েছে।
তিনি ইরানের সামরিক উপগ্রহ নূর উৎক্ষেপণের ঘটনাকে দেশটির জন্য অনেক বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল নীতির কারণে ইরান দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে। মার্কিন ডেমোক্রেট দলের এই সিনেটর আরও বলেন, বলতে বাধ্য হচ্ছি ট্রাম্পের নীতি আমেরিকার জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে এবং গত 4 বছরের তুলনায় ইরান প্রায় প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে এবং আমেরিকা দুর্বল হয়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, মার্কিন সিনেটরের এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায় ইরানকে বাগে আনতে ট্রাম্প যতই সাফল্যের কথা বলুক না কেন তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামী সরকারের ব্যবস্থাকে দুর্বল করার জন্য বহু রকমের চেষ্টা করেছেন। তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। এছাড়া তিনি সামরিক দিক দিয়েও ইরানকে চাপে রাখার জন্য গত বছর এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যৌথ নৌবাহিনী গঠনের চেষ্টা করেছেন, কিন্তু মার্কিন হুমকির মোকাবেলায় ইরান শক্ত অবস্থান নিয়েছে এবং এই অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রতিশোধ হিসেবে ইরানও 5 দফায় পরমাণু সমঝোতা থেকে সরে এসেছে এবং ফের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম শুরু করেছে। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর মার্ফি এই ব্যাপারে বলেছেন, ট্রাম্প পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি একটি নতুন চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে ট্রাম্প এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। আমেরিকার এই সিনেটর স্বীকার করেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা দিলেও কিছুই অর্জন করতে পারেনি, বরং এতে করে আরও শক্তিশালী হয়েছে ইরান। এদিকে রুশ সংসদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্টান্টিন কাসাচুভ বলেছেন, মহাকাশে ইরানের সামরিক উপগ্রহ প্রেরণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন নয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যুদ্ধের দ্বারপ্রান্তে দুই চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক আচরণের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি উপসাগরে ইরানের একটি নৌবহরের সাথে উস্কানিমূলক আচরণ করে মার্কিন নৌবহর। এর পাল্টা জবাবে ইরানও মার্কিন নৌবহরের সাথে উস্কানিমূলক আচরণ করে। এই ঘটনায় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে চরম হুমকি আসে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট করে তার নৌ কমান্ডারদের নির্দেশ দেন, বিরক্ত করলে তারা যেন গুলি করে ইরানি বোটগুলো ধ্বংস করতে দ্বিধা না করে। ধারণা করা হচ্ছে এই বছরের গোড়ার দিকে ইরানি রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার এটাই সবচেয়ে বড় সামরিক হুমকি। দুটি দেশই যখন করোনা ভাইরাস সামলাতে বিপর্যস্ত, সে সময় নতুন করে কেন এই সামরিক সংঘাতের ঝুঁকি তাদের মধ্যে তৈরি হয়েছে? এদিকে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। নতুন করে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল হোসেন সালামি। তিনি বলেন, ইরানের নৌবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যদি উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক কোনো জাহাজের উপর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তাহলে তার ভাষায় আমেরিকার সন্ত্রাসী বাহিনীকে যেন ধ্বংস করে দেওয়া হয়। তিনি আমেরিকাকে সাবধান করে দিয়ে বলেন, ইরানি কোনো নৌযানকে যেন বিরক্ত করা না হয়। করোনা ভাইরাস সংকট ইরানে কট্টরপন্থীদের ক্ষমতা বাড়াতে পরোক্ষভাবে সাহায্যই করেছে। তারা হয়তো ভাবছে যুক্তরাষ্ট্র এখন করোনা ভাইরাস নিয়ে এতটাই বিপর্যস্ত যে উপসাগরে এখন কোনো সংঘাতে জড়াতে তারা চাইবে না। অন্যদিকে ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার কট্টর অবস্থান থেকে এক চুলও নড়েননি, বরঞ্চ বাড়িয়েছেন। তিনি হয়তো মনে করছেন করোনা ভাইরাস সংকটে ইরানের ইসলামপন্থী সরকার ধসে পড়বে, যদিও কিন্তু অধিকাংশ বিশ্লেষক সেটা মনে করছেন না। তারা বলছেন বরঞ্চ ইরান সামরিক শক্তি বাড়ানোর পথে আরও অগ্রসর হচ্ছে। করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে, আর এটি নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। সাক্ষাৎকারে মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের মৃত্যু এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতির জন্য যারা দায়ী তাদের জবাবদিহি আমাদের প্রয়োজন। এ সময় পম্পেও দাবি করেন 2019 সালের ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের বিষয়ে জানত চীন। পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিকভাবে আমরা সব দেশের সঙ্গে কাজ করছি যাতে তারা সঠিক কাজ করে, যাতে তাদের অর্থনীতি আবার চালু হয়। উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি, এটি নিশ্চিত করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। বৈশ্বিক মহামারীর এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে বলেও সাক্ষাৎকারে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওয়ার্ল্ড ওমিটারে দেয়া তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 28,30,051 জন, মারা গেছে 1,97,245 জন। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বেশ কিছু দেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য জোর প্রচেষ্টা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্যাকসিন তৈরিতে সফলতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, আর ভ্যাকসিন তৈরি হলেই পুরো বিশ্ব দেখবে আশার বাণী। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সমন্বয়ক দেবরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছে যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে আসছেন।
করোনা যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জোর পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেন দাবি করেছে আগামী আগস্টের মধ্যেই তারা করোনার ভ্যাকসিন বাজারে আনবে। সেই সাথে জার্মানি ও চীনেও আছে ভ্যাকসিন তৈরির কাজ। এদিকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি এর আগে বলেছিলেন ভ্যাকসিন বাজারে আসতে 12 থেকে 18 মাস সময় লাগবে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মহাপরাক্রমশালী দলটির নাম ভারত। বিশ্বকাপে দেখা হলেই ভারতের সামনে নতজানু হয়ে পড়ে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, যে কোনো দলই দাঁড়াতে পারে না ভারতের সামনে। অথচ একসময় ভারতীয় দল ছিল ভঙ্গুর, আর পাকিস্তান ছিল ইমরান খানের নেতৃত্বে প্রবল শক্তিশালী। সেই সময়ে স্মৃতিচারণ করে এবার ভারতের ক্রিকেট দলকে নিয়েই ঠাট্টা করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের স্থানীয় এক সংবাদ মাধ্যমের আয়োজিত একটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে গিয়েছিল ইমরান খান। সেখানেই তিনি নিজের খেলার সময়ের দিনগুলোর একটি গল্প শোনাতে গিয়ে বলেন, আমি পাকিস্তান দলের অধিনায়ক থাকাকালীন কখনোই ভারতীয় দলকে নিয়ে ভাবতাম না, ওদেরকে হিসাবের মধ্যেই রাখতাম না। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ দলটি ছিল আমাদের ভয়ের কারণ। ভারতকে তো আমরা কতবার হারিয়েছি, ওদের জন্য খারাপই লাগে। ইমরান আরও বলেন, ভারতীয় ক্রিকেটাররা তখন খুব চাপে থাকতো। টসের সময় তাদের অধিনায়কের মুখ দেখেই বুঝতাম বেচারা প্রচণ্ড চাপে আছেন। সম্প্রতি সাবেক অধিনায়ক ইনজামামুল হক বলেছিলেন, ভারতীয়রা দলের জন্য নয়, নিজের জন্য খেলে।